তোরদহনের অগ্নিশিখা লেখিকা জোনাইয়া জিনু পর্ব ২৪। রাতের আকাশ আজ কেমন যেন অন্যরকম, যেন নিস্তব্ধতা। চাঁদের আলোয় চারপাশের দৃশ্য এক অন্যরকম মোহময়তা পেয়েছে। আকাশ জুড়ে ছড়িয়ে আছে তারার আলো মিটমিট করছে, যেন রাতের অন্ধকারে তারা পথ দেখাচ্ছে। ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে, সঙ্গে নিয়ে আসছে দূরের কোনো ফুলের মিষ্টি গন্ধ। শহরের রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হয়ে আসছে, দোকানপাট প্রায় বন্ধ। কেবল কয়েকটি জায়গায় রাস্তার বাতি জ্বলছে, আর কোথাও কোথাও টিম টিম করে নিভে আসছে। গাড়ির গর্জন নেই বললেই চলে, মাঝে মাঝে দুই একটা গাড়ি ধীরে ধীরে চলে যাচ্ছে রাস্তা ধরে। চারপাশে এক অদ্ভুত প্রশান্তি, যেন শহর নিজেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এমন রাতেই তারা আর তুর্য বের হয়েছে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি ধীরে ধীরে শহরের ব্যস্ততা পেরিয়ে গ্রামের পথে এগিয়ে চলেছে। রাস্তার দুপাশের দৃশ্য বদলে গেছে। উঁচু উঁচু বিল্ডিং আর ঝলমলে আলোর পরিবর্তে এখন সবুজ মাঠ, সর্ষে ক্ষেত আর ছোট ছোট কুঁড়েঘর দেখা যাচ্ছে। বাতাসে শহরের সেই চেনা ধোয়া ধুলো নেই, বরং এক অন্যরকম সজীবতা। রাতের বেলায় গ্রাম যেন আরও বেশি শান্ত হয়ে যায়। কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক, আর দূরে কোথাও একলা কোনো কুকুরের ডেকে ওঠা। তারা জানালার পাশে মাথা রেখে বাইরে তাকিয়ে আছে। গাড়ি এবার আরও সরু রাস্তার দিকে মোড় নিল, যেখানে কেবল কাঁচা পথ আর দুপাশে ঘন গাছপালা। চাঁদের আলোয় রাস্তার মোড়গুলো রহস্যময় দেখাচ্ছে। মাঝে মাঝে কোনো ঝোপের মধ্যে থেকে কোনো পাখি ডেকে উঠছে। চারপাশে নীরবতা এতটাই গভীর যে মনে হচ্ছে সময় এখানে থমকে গেছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো এক পাহাড়ের সামনে। বিশাল পাহাড়টা আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তার গা বেয়ে ছায়া পড়েছে। তারা জানালার বাইরে তাকিয়ে রইল বিস্ময়ে। সূর্য গাড়ির দরজা খুলে নেমে গেল। ঠান্ডা বাতাস এসে তার চুল উড়িয়ে দিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে এক গভীর শ্বাস নিল, যেন এই পরিবেশটা সে অনুভব করতে চাইছে। তারা একটু দোনামোনা করলো, তারপর গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামতেই তার গায়ে রাতের হালকা শীতলতা এসে লাগলো। সঙ্গে ভেসে এলো পাহাড়ি বুনো ফুলের ঘ্রাণ। তারা মুগ্ধ নয়নে চারপাশে তাকিয়ে বলে ওঠে, এত সুন্দর একটা জায়গা আগে কখনো আসিনি। সূর্য মুচকি হেসে বলে ওঠে, এখনো তো পাহাড়ের উপরেই উঠিসনি, আসল সৌন্দর্য তো সেখানেই। তারা কিছু বলল না, শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে রইল চারপাশের দৃশ্যের দিকে। সূর্য এবার পাহাড়ের সরু পথ ধরে হাঁটা শুরু করলো। তারা এক মুহূর্ত ইতস্তত করলো, তারপর তার পেছন পেছন হাঁটতে লাগলো। পাহাড়ি পথ খানিকটা ঢালু, মাঝে মাঝে ছোট ছোট পাথরের টুকরো পড়ে আছে। হাঁটতে গিয়ে দুই একবার হোঁচট খেলো সে। সূর্য পিছন ফিরে তাকিয়ে বলে ওঠে, ক্লান্ত হয়ে গেছিস? তারা শ্বাস নিতে নিতে বলে, হ্যাঁ। সূর্য কিছুক্ষণ তারার দিকে তাকিয়ে থেকে তারার কাছে গিয়ে হুট করেই তারাকে কোলে তুলে নেয়। হঠাৎ এহেন কাণ্ডে তারা পড়ে যাওয়ার ভয়ে সূর্যের গলা আঁকড়ে ধরে। তারা ভয়ে আতকে বলে ওঠে, কি 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 করছেন? আমি পড়ে যাব তো, নামান আমাকে। তারার কথায় সূর্য গভীর কণ্ঠে বলে ওঠে, তোর মতো 10টা তারাকে আমি সূর্য তোলার ক্ষমতা রাখি, আর ভাবলি কি করে আমি থাকতে তুই পড়ে যাবি? সূর্যের কথায় তারা আমতা আমতা করে বলে ওঠে, তা না হয় বুঝলাম, কিন্তু এতগুলো সিঁড়ি আমাকে নিয়ে আপনার কষ্ট হবে না? তারার কথার উত্তর না দিয়ে সূর্য হাঁটা শুরু করে। তাতে তারা কিছুটা বিরক্ত হয়। তার কাছে যেন মনে হলো তাকে ইগনোর করলো। তারা মুখ বাঁকিয়ে তার কথা বলে না। সূর্য তারাকে কোলে নিয়ে উঠতে শুরু করে। তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সূর্যের দিকে। ঘাড় ঘুরিয়ে একবার পেছন ফিরে তাকায়। কতটা সিঁড়ি পেছন ফেলে এসেছে তারা। তারপরও সূর্যের তাকে নিয়ে একটু ক্লান্ত লাগছে না দেখেই তারা অবাক হচ্ছে। এক এক সিঁড়ি পেরিয়ে অবশেষে পাহাড়ের উপরে এসে থামে সূর্য। পাহাড়ের উপরে এসে নামিয়ে দেয় তারাকে। তারা এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে সূর্য চোখ দিয়ে ইশারা করে, কি হয়েছে? তারা তার উত্তরে শুধু মৃদু মাথা দোলায়। আর এখন ও যেন কেমন স্বপ্নের মতো লাগছে। তার এটা কি সত্যি নাকি মিথ্যা সেটাই ভাবছে তারা। সূর্য এবার চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয়। তারা এবার চারপাশে তাকায়। চারপাশের সৌন্দর্য যেন তাকে মুগ্ধতার এক অদ্ভুত ঘোরে আটকে ফেলেছে। রাতের অন্ধকারের মাঝে পাহাড়ের শীর্ষ থেকে দূরের দৃশ্য এক স্বপ্নময় রূপ নিয়েছে। চাঁদের আলোয় পুরো এলাকা যেন এক রহস্যময় রূপ ধারণ করেছে। নিচে তাকালে দেখা যায় গভীর উপত্যকা, যেখানে গাছের পাতা হালকা বাতাসে দুলছে, যেন কোনো নীরব গানের সুরে তাল মিলিয়ে নাচছে। কিছু দূরে ছোট একটি ঝর্ণা পাহাড়ের গা বেয়ে নিচে নেমে গেছে। তার পানির কলকল ধ্বনি চারপাশে নিস্তব্ধতাকে আরও মায়াবী করে তুলেছে। পানির সেই শস্য স্রোত
চাঁদের আলোয় রূপার মতো ঝলমল করছে। তারা এক পা সামনে বাড়িয়ে আরও ভালো করে চারপাশ দেখল। দূরে ঘন অরণ্যের মধ্যে কয়েকটি জোনাকি পোকা মিটমিট করে জ্বলছে, যেন রাতের আধারে ছোট ছোট প্রদীপ জ্বলে উঠেছে। বাতাসে ভেসে আসছে পাহাড়ি বুনো ফুলের সুবাস, যা এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি এনে দিচ্ছে। সূর্য পাশ থেকে গভীর কণ্ঠে বলল, কেমন লাগছে? তারা কোনো উত্তর দিল না, শুধু চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। এই মুহূর্তটা যেন তাকে পুরোপুরি ঘিরে ধরেছে। সে আস্তে করে বলল, এটা স্বপ্ন না তো? সূর্য হেসে বলল, স্বপ্ন হলে এতটা ঠান্ডা বাতাস গায়ে লাগতো না, এত সুন্দর গন্ধ পাওয়া যেত না। তারা এবার নিচে বসে পড়ল, দুপায়ের উপর হাত রেখে সামনের দৃশ্যটা উপভোগ করতে লাগলো। হঠাৎই পাহাড়ের ওপারে এক টুকরো মেঘ ধীরে ধীরে এগিয়ে এলো। চাঁদের আলোয় সেই মেঘের রূপ যেন রূপকথার রাজ্যের মতো লাগছে। মনে হচ্ছে পাহাড়ের ওপারে কোনো অলৌকিক দুনিয়া লুকিয়ে আছে। সূর্য পাশে এসে বসলো, কিছুক্ষণ নীরব থাকার পর বলল, জানি না কেন এখানে এলেই মন ভালো হয়ে যায়। তারা আস্তে করে বলল, এর আগেও আপনি এখানে এসেছেন? তারার কথায় সূর্য মৃদু হেসে বলে উঠল, বহুবার। তারা অবাক কণ্ঠে বলে ওঠে, কিভাবে? আপনি তো গত 14 বছর এখানে ছিলেন না তাহলে? তারার কথায় সূর্য চারপাশে চোখ বুলিয়ে গভীর নিঃশ্বাস ফেলে বলে ওঠে, ছোটবেলায় এখানে আসা হতো। আমি আর তাজ এখানে প্রায় আসতাম, তুই হওয়ার আগ থেকেই। আমাদের আগে রোমিও নিয়ে আসতো এখানে। সূর্যের কথা শুনে তারা ছোট্ট করে শুধু ও বলে। সূর্য আর কিছু বলে না, দুজনেই পরিবেশটা চুপচাপ উপভোগ করতে থাকে। এই সময়টাই পাহাড়ের উপরে রাতের এই মুহূর্তে যেন সময়কে থামিয়ে দিয়েছে। চারপাশের প্রকৃতি নীরবে তাদের অনুভূতিগুলোকে নিজের মাঝে মিলিয়ে নিচ্ছে, এক মায়াবী স্বপ্নের মতো। চারপাশে নিস্তব্ধতা, তার সাথে দুটি মানুষ মুগ্ধ হয়ে দেখতে ব্যস্ত, তারা তাকে আর সূর্য তারাকে। সূর্য দীর্ঘশ্বাস ফেলে, যেন পাহাড়ের হাওয়ার সঙ্গে নিজের মনের গভীর কথাগুলো মিলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ নীরব থেকে বলল, জানিস তারা, এই পাহাড়টা আমার এত প্রিয় কেন? এত জায়গা থাকে তোকে ঠিক এখানে নিয়ে এলাম। তারা ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালো সূর্যের দিকে, তার চোখে কৌতূহল কিন্তু কণ্ঠে এক ধরনের মৃদু মুগ্ধতা। কেন? সূর্য হেসে আকাশের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, এই পাহাড়ের সঙ্গে আমার আত্মার একটা অদৃশ্য যোগ আছে। এখানে এলেই মনে হয় আমার ভেতরে সব শব্দহীন কথাগুলো পাহাড় শুনতে পায়, বাতাস বুঝতে পারে। চুপচাপ থাকলেও যেন পাহাড় আমার সব কথা বলে দেয়। তারা চুপচাপ শুনছিল। সূর্যের কণ্ঠে এমন কিছু ছিল যা তার হৃদয় ছুঁয়ে গেল। সূর্য সামনের দিকে তাকিয়ে আবার বলল, এই পাহাড়ে আমি একটা নামও দিয়েছি, যার নাম নীল পাহাড়। এই পাহাড়ের রং বদলায়, দিনের বেলা সূর্যের আলোয় একরকম, সন্ধ্যায় অন্যরকম, আর এই দেখ রাতে কেমন গভীর নীল হয়ে গেছে। চাঁদের আলোয় মনে হয় কোনো স্বপ্নের মধ্যে বসে আছি। তারা একটু হেসে বলল, তাই বলে এটার নাম নীল পাহাড় রেখেছেন? সূর্য এবার তাকালো তারার দিকে, চোখে এক অদ্ভুত মায়া নিয়ে বলে ওঠে, শুধু রঙের জন্য না, নীল মানেই তো একরকম বেদনাও। এই পাহাড় যেমন সুন্দর তেমন নিঃসঙ্গ। এই নিঃসঙ্গতায় আমাকে টেনে আনে এখানে। তারা এবার পুরোপুরি চুপ হয়ে গেল। মনে হলো পাহাড়ের শীতল বাতাস এক নিমিষে তার হৃদয় ছুঁয়ে গেল। সূর্য ধীরে ধীরে বলল, তুই জানিস তারা, কিছু জায়গা থাকে যেগুলো আমাদের নিজেদের চেয়েও বেশি চেনে। এই পাহাড়টা তেমনই, আমার সব কথা জানে। তারা একদৃষ্টিতে তাকিয়ে রইল সূর্যের দিকে, তবে প্রতি উত্তরে কিছুই বলে না। দূরের অন্ধকারের ভেতর দিয়ে নেমে আসা চাঁদের আলো পাহাড়ের বুক ছুঁয়ে এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করলো। হুট করে সূর্য তারার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। হঠাৎ এমন কাণ্ডে তারা থতমত খেয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে সূর্যের পানে। তারা কিছু বলতে নিলেই সূর্য করুণ কণ্ঠে বলে ওঠে, একটু মাথায় হাত বুলিয়ে দিবি প্লিজ, বড্ড মাথা ব্যথা করছে। সূর্যের এহেন কথায় তারা কিছুটা অস্বস্তিও হতে থাকে। সে ভেবে পাচ্ছে না সে কি বলবে, হ্যাঁ বলবে নাকি না। তারার ভাবনার মাঝে সূর্য ফের আগের নাই বলে ওঠে, প্লিজ দে না, মাথাটা সত্যি বেশ ব্যথা করছে। সূর্যের কথায় তারার এবার বড্ড মায়া হলো। সে আর না ভেবে হাত দেয় সূর্যের মাথায়, আস্তে আস্তে বিলি কেটে দিতে শুরু করে। তারার নরম হাতের স্পর্শে সূর্যের চোখ জোড়া বুজে আসে। তারা আলতো হাতে মাথা বিলি কাটতে শুরু করে। তারার হাতের স্পর্শ পেয়ে সূর্য একসময় ঘুমিয়ে পড়ে, যা দেখে তারা বড্ড অবাক হয়। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। সূর্যকে কি ডাকবে নাকি ডাকবে না সেটাই ভাবছে। সূর্যকে ডাকতে গিয়েও তার ঘুমন্ত মুখখানা দেখে আর পারে না, কেন জানি মায়া হলো।
তার কি শান্ত দেখাচ্ছে? এখন কে বলবে এই ঘুমন্ত মায়াবী শান্ত মুখটার পেছনে রাগে ভয়ঙ্কর চেহারাটার কথা? তারা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে একদৃষ্টিতে। রাত গভীর, আকাশে অসংখ্য তারা ঝলমল করছে, পাহাড়ের চূড়ায় হালকা বাতাস বইছে, কিন্তু তারার মনে যেন এক অদ্ভুত উত্তাপ জমে আছে। কেন জানি তুর্যের জন্য এক অন্যরকম অনুভূতি কাজ করছে তার মধ্যে। সে জানে না এই অনুভূতির নাম কি। বুকের ভেতর এক চাপা উত্তেজনা, শির দ্বারা বেয়ে এক শিহরণ নেমে যাচ্ছে। তার দৃষ্টি কেবলই তুর্যের দিকে সীমাবদ্ধ। গভীর ঘুমে মগ্ন তুর্য, কিন্তু তারার অস্থিরতা তাকে স্থির থাকতে দিচ্ছে না। তারা যখন তুর্যের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, ঠিক তখনই তুর্য আচমকা পাশ ফিরে এলো। তার ঘুমন্ত শরীরটা সরাসরি তারার দিকে গড়িয়ে এলো, আর পরের মুহূর্তেই সে যে অনুভব করলো তাতে পুরো শরীর কেঁপে উঠল। তুর্যের মুখ এসে ঠেকেছে তারার কোমরের নিচে। তুর্যের পুরো মুখ গুজে দেয় তারার পেটে। দুই হাতে সে তারার কোমর জড়িয়ে ধরেছে, যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই গভীর ঘুমের মায়ায়। তারার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থমকে গেল। এই অনুভূতি নতুন, এই স্পর্শ অপরিচিত, কিন্তু ভয়ঙ্কর রকমের গভীর। ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলাতে চাইল সে। শরীরের ভেতর এক অচেনা অস্বস্তি ছড়িয়ে পড়েছে, অথচ সে নিজেও জানে না এটা ভালো লাগা নাকি অন্য কিছু। তারার নিঃশ্বাস ধীরে ধীরে দ্রুত হতে লাগলো, বুক উঠানামা করছে অনিয়ন্ত্রিতভাবে। তার হাত তুর্যের চুলে গিয়ে থমকে গেল। কি করবে? সরিয়ে দেবে নাকি? পাহাড়ের ওপর দিয়ে হালকা বাতাস বয়ে গেল, চাঁদের আলো পড়েছে তাদের ওপর। প্রকৃতিও যেন চুপ করে এই বাঁধনহারা মুহূর্তের সাক্ষী হয়ে আছে। রাত আরো গভীর হচ্ছে, আকাশের তারা গুনতে গুনতে তারার হৃদয় তারাগুলো একে একে জ্বলতে শুরু করলো। এটা কি ভালোবাসা নাকি আরো কিছু? সকালে রাতের নিস্তব্ধতা কাটিয়ে ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাহাড়ের চূড়ায় হালকা কুয়াশার পর্দা, দূরে পাখিরা ডাকছে মিষ্টি সুরে, বাতাসে এক অদ্ভুত ঠান্ডা শিহরণ, যেন প্রকৃতিও নতুন দিনের জন্য অপেক্ষা করছে। সূর্য ঠিক আগের মতোই ঘুমিয়ে আছে, তারার কোলে মাথা রেখে গভীর প্রশান্তিতে নিমগ্ন, যেন পৃথিবীর কোনো কোলাহলই তাকে স্পর্শ করতে পারবে না। আর তারা, সে বসেছিল সারা রাত, সূর্যের মাথার ভার তার শরীরের ওপর। কখন যে সে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। মাথাটা একটু এলিয়ে পড়েছে, শীতল বাতাস তার গায়ে লেগে আসছে। কয়েকটা পাখির চিৎকারে ধীরে ধীরে তার ঘুম ভাঙতে লাগলো। শরীরটা কেমন যেন জমে গেছে বসে থাকতে থাকতে। চোখ খুলতেই প্রথমে বুঝতে পারলো না সে কোথায় আছে, তারপর ধীরে ধীরে মনে পড়লো সব কিছু। তার দৃষ্টি নামলো সূর্যের দিকে, সে এখনো গভীর ঘুমে। নিঃশ্বাসের মৃদু ওঠানামা, শান্ত মুখ, এলোমেলো চুলগুলো আলতো করে নড়ে উঠছে বাতাসে। তারা কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকলো, কিন্তু পরের মুহূর্তে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। কারা যেন তাকিয়ে আছে তাদের দিকে। উপরে তাকাতেই তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। সামনে 8 থেকে 13 জন মানুষ দাঁড়িয়ে একদৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে 8 জন পুরুষ, যারা সবাই বয়স্ক, মুখে কৌতূহল আর সন্দেহের ছাপ স্পষ্ট, আর 5 জন মহিলা, তারাও কম বয়সী নয়, কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। তারার গলা শুকিয়ে গেল। এই মানুষগুলো এখানে কি করছে আর এভাবে তাকিয়ে আছে কেন? তার হাতটা কাঁপছিল। সে দ্রুত সূর্যকে ডাকলো, সূর্য ভাইয়া উঠুন বলেই থামে তারা। সূর্য একটু নড়ে চড়ে চোখ পিটপিট করে তাকায় সামনে তারাকে দেখে। সূর্যের ঘুম যেন এক মুহূর্তে উবে গেল। তাকায় তারার পানে, তারার দিকে তাকিয়ে সামনে তাকাতেই চমকায় সূর্য। এত লোক দেখে ভ্রুকুচকে তাকায় সে। শোয়া থেকে উঠে বসে পড়ে সূর্য। তারা ভয়ে জড়সড় হয়ে আছে। সূর্য তার চোখের তীব্র দৃষ্টি একবারে পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে নিল। চুলগুলো একটু এলোমেলো, চোখে মুখে ঘুমের চিহ্ন, কিন্তু অভিব্যক্তিতে এক ধরনের দৃঢ়তা। সূর্য উঠে দাঁড়ায়, সাথে তারাও। তারা ঘাবড়ে গিয়ে সূর্যের পেছনে দাঁড়িয়ে পড়ে। শীতল বাতাসে তার শরীর কাঁপছে কিনা সে নিজেও জানে না। এতগুলো অচেনা মানুষ এক দৃষ্টিতে তাদের দিকে এভাবে কেন তাকিয়ে আছে, এটা যেন সে সহ্যই করতে পারছে না। এরপরই এক বয়স্ক পুরুষ এগিয়ে এলো, গলায় ভারী কণ্ঠস্বর, চোখ মুখে কঠোরতা। তোরা কারা? এই পাহাড়ের উপর ছেলে মেয়ে একসাথে রাত কাটাচ্ছিস? তারার বুক ধক করে উঠল। কি বলছে এসব? তারা কি বিষয়টা অন্যভাবে নিল? এতগুলো অচেনা মানুষের সামনে কিছু বলতে পারছে না সে। হাতটা সূর্যের শার্টের পেছনে মুট করে ধরল, যেন এটাই তার একমাত্র আশ্রয়। সূর্য ঘাড় ঘুরিয়ে একবার তারার পানে তাকায়, তারপর আবার সামনে তাকায়। আরও কয়েকজন কৌতূহলী দৃষ্টি নিয়ে প্রশ্ন করল, তোমাদের সম্পর্ক কি? এখানে কেন এসেছিলে? সারা রাত পাহাড়ের উপরে থাকলে অবিবাহিত ছেলে মেয়ে হয়ে লজ্জা করে না তোমাদের? সূর্যের মুখ কঠিন হয়ে উঠল, ভ্রু একটু কুঁচকে গেল। তার রাগ বরাবরই প্রচণ্ড, আর এই মুহূর্তে এসব প্রশ্ন তাকে স্পষ্ট বিরক্ত করছে। কিন্তু সে ধীর শান্ত কণ্ঠে উত্তর দিল,
কে বলল আমরা অবিবাহিত, আমরা স্বামী স্ত্রী? তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে বড় বড় চোখে তাকালো তুর্যের দিকে, গলা শুকিয়ে গেল। মনে হলো কোনোভাবে ভুল শুনেছে হয়তো। স্বামী স্ত্রী এটা কেন বলল তুর্য সেটাই ভেবে পায় না। গ্রামবাসীরা কিন্তু সহজে মেনে নিল না কথাটা। তাদের চোখে মুখে সন্দেহের ছাপ স্পষ্ট হয়ে উঠল। এক বৃদ্ধা একটু এগিয়ে এসে বলল, বিপদে পড়লে সবাই একই কথা বলে। এমন কত ছেলে পেলে আমরা দেখেছি, স্বামী স্ত্রী বললেই তো আর বিশ্বাস করা যায় না। তার কোনো প্রমাণ আছে? তুর্য এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমরা যে স্বামী স্ত্রী তার প্রমাণ তো আর পকেটে নিয়ে ঘুরি না, সেটা বাসায় রাখা আছে। গ্রামের লোকেরা একে অপরের দিকে তাকিয়ে হাসি দিল। স্পষ্ট বোঝা যাচ্ছে তারা তুর্যের কথায় মোটেও সন্তুষ্ট হয়নি। হঠাৎ এক মাঝবয়সী লোক ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি টেনে বলল, ঠিক আছে, প্রমাণ দিতে হবে না, কিন্তু যদি সত্যি স্বামী স্ত্রী হও তাহলে আমাদের সামনে আবার বিয়ে করতে আপত্তি থাকবো না। তোমরা যদি সত্যি স্বামী স্ত্রী হও তাহলে আবার আমাগো সামনে বিয়ে করবা, তাইলে প্রমাণ হইয়া যাইব। এবার তুর্য একটু অবাক হলো, তবে সেটা তার চোখে মুখে ফুটে উঠল না। কিন্তু তারার মনে হলো তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। বিয়ে? এই গ্রামবাসীরা কি বলছে? বিয়ে কোনোভাবেই সম্ভব না। সে বিয়ে করতে চায় না তুর্যকে, কিছুতেই না। তার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ যা হচ্ছিল সেটা যতটা অপ্রত্যাশিত ছিল, এখন যা হচ্ছে তা যেন সম্পূর্ণ অবাস্তব। তারা জানে তুর্য এই বিয়ে করবে না, কিছুতেই রাজি হবে না। তুর্যই তারা খুব ভালো করে জানে, আর তারাও চায় তুর্য না করে দিক। কিন্তু তারা যা ভাবলো তা ভুল প্রমাণিত হলো। তুর্য গম্ভীর কণ্ঠে বলে উঠল, রাজি। তারা এক ঝটকায় তুর্যের দিকে তাকালো। বিস্ময়, ভয় আর অজানা শঙ্কায় তার চোখ বড় হয়ে গেল। মনে মনে সে ভাবে, তুর্য ভাই রাজি হয়ে গেল এই বিয়েতে। সে করতে চায়, কিন্তু কেন? কিন্তু সে যে করতে চায় না। তার বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু একটা কথা বলতে চাইলো, কিন্তু গ্রামবাসীদের সামনে মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। এদিকে গ্রামবাসীরা বেশ খুশি হয়ে উঠল। তাদের মধ্যে এক মহিলা হাসি মুখে বলল, তাহলে চলো এখনই বিয়ের ব্যবস্থা শুরু হোক। তুর্য মাথা নাড়িয়ে সায় দিল, তারপর পেছনে দাঁড়িয়ে থাকা তারার হাত ধরে বলল, চলুন। তারা বিস্ময়ে জমে গেল। সে বোঝার চেষ্টা করলো এটা স্বপ্ন নাকি বাস্তব। তুর্য কি সত্যিই তাকে বিয়ে করতে রাজি হয়েছে, নাকি মজা করছে, নাকি সত্যি? কিন্তু তুর্যের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন নেই। চোখে মুখে সেই গম্ভীরতা, সেই আত্মবিশ্বাস। তারা তার হাতের শক্ত বাঁধন অনুভব করলো, আর কেমন যেন শূন্যতায় ডুবে যেতে লাগলো। তার চোখের সামনে এক অনিশ্চিত ভবিষ্যৎ উকি দিচ্ছে। এই মুহূর্তে থেকেই কি তার জীবনের নতুন গল্প মোড় নিবে? গ্রামবাসীরা তুর্য ও তারাকে নিজেদের থাকার জায়গায় নিয়ে গেল। জায়গাটা খুব সাধারণ, কাঁচামাটির ঘর, পাশে একখণ্ড খোলা উঠান, চারপাশে গাছগাছালি, যেন প্রকৃতি নিজেই এই জায়গাটাকে একান্ত আপন করে রেখেছে। তারা একবার তুর্যের দিকে তাকায়, একবার চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে। সবকিছু যেন কোনো দুঃস্বপ্নের মতো লাগছে তার কাছে। গ্রামের এক বৃদ্ধ লোক তখন বলে উঠল, কাজী আনতে পাঠানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ততক্ষণ তোমরা বিশ্রাম নাও। তারার বুক ধক করে উঠল। মনে মনে আওড়ালো, কাজী? তার মানে সত্যিই বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। তারা ভেতর ভেতর ছটফট করতে লাগলো। কি করবে, কিভাবে এই পরিস্থিতি থেকে বের হবে? তুর্যকে কিছু বলারও সুযোগ পাচ্ছে না, কারণ তাদের চারপাশে সবসময় কেউ না কেউ থাকছে। অল্প সময়ের মধ্যে কাজে চলে এলো। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা যেন আরও উৎসাহিত হয়ে উঠলো। এক মহিলা বলল, আহা, বেশি দেরি করা ঠিক হবে না, যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ততই ভালো। তারার মাথা ঝিমঝিম করতে লাগলো। এটা সত্যি হচ্ছে যে সে সত্যি বিয়ের আসরে বসতে চলেছে। তার দৃষ্টি তুর্যের দিকে গেল। তুর্য বরাবরের মতো গম্ভীর চুপচাপ বসে আছে, যেন এইসব ব্যাপারে তার কোনো আগ্রহই নেই বা কিছুই হয়নি। তারা অবাক হয়ে তুর্যের মুখের দিকে তাকিয়ে থাকলো। এত কিছু ঘটছে অথচ তুর্যের কোনো প্রতিক্রিয়া নেই। তার মাথায় তখন হাজার প্রশ্ন। এই মানুষটা কেন এমন? কেন কিছুই বলছে না? কেন সে বিয়ে করতে রাজি হলো? এদিকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। কাজী সব প্রস্তুতি সম্পন্ন করে তুর্যও তারাকে ডাকলো। বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে, বরকনে চলে আসুন। তুর্য উঠে দাঁড়ানোর জন্য প্রস্তুত হলো, কিন্তু তারা তড়িঘড়ি করে তার হাত চেপে ধরলো। তুর্য থমকে দাঁড়ালো, তারপর ধীরগতিতে পেছনে ফিরে তারার দিকে তাকালো। তারা দ্রুত তার দিকে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আপনি কি সত্যি বিয়ে করতে চাচ্ছেন তুর্য ভাই? আমি বিয়ে করতে পারবো না। কেন করছেন এসব? তুর্য গভীর চোখে তারার দিকে তাকালো, তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, এছাড়া আর কোনো উপায় নেই। এখানে তোর সম্মান জড়িয়ে আছে। খানবাড়ির মেয়ের কোনো অসম্মান আমি তুর্য থাকতে দিতে পারি না। যা করছি তোর ভালোর জন্যই করছি, তাই যা হচ্ছে হতে দে চুপচাপ। তারার ঠোঁট শুকিয়ে এলো।
তুর্যের কণ্ঠে সে কঠিন ধীরতা, তাতে কোনো দ্বিধা নেই। সে চুপ হয়ে গেল। এদিকে গ্রামের এক যুবক তাড়া দিয়ে উঠল, কি হলো, আসতে দেরি হচ্ছে কেন? বিয়ে করার শখ চলে গেছে নাকি ভয় পাচ্ছ? কথাটা শুনেই তুর্যের দৃষ্টি শীতল হয়ে উঠল। সে ধীরে ধীরে সেই যুবকের দিকে তাকালো। তার চোখে এমন এক ভয়ঙ্কর রাগ ছিল, যেন ক্ষুধার্ত বাঘ শিকারের দিকে তাকিয়ে আছে। তারপর খুব ধীর অথচ কঠিন স্বরে বলল, মেহরাজ খান, তুর্যের লিস্টে ভয় বলে কিছু নেই। আর আমি একবার যখন বলেছি বিয়ে হবে, তার মানে হবে। বিয়ের কাজ শুরু করুন। একথা বলে সে আর কিছু না বলে তারার হাত ধরে নিয়ে কাজের সামনে গিয়ে বসলো। তারা স্তব্ধ হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না। এটা কি সত্যি তার ভবিষ্যৎ? কাজী তখন বিয়ের আচার শুরু করলো। আপনি কি স্বেচ্ছায় এই বিয়ে গ্রহণ করছেন? তাহলে বলুন কবুল। তুর্য কোনো দ্বিধা ছাড়াই বলল, কবুল। তারা শিউরে উঠল। তার চোখে জল চলে এলো। পরপর 3বার কবুল বলার পর তুর্য পালা শেষ হলো। এবার তারার পালা। তাজরিন খান, তারা, আপনি কি স্বেচ্ছায় এই বিয়ে গ্রহণ করছেন? তারা বোবা হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল বাবা, মণি, রোমিও আর মা, বাবাই, বম্মা, তার পরিবার। সব মিলিয়ে যেন এক গভীর অন্ধকার তাকে গ্রাস করতে চাইছে। কাজী আবার বলল, আপনার উত্তর? তার কণ্ঠ শুকিয়ে গেছে। বুকের ভেতর কেমন যেন হাহাকার করছে। কাজী আবার বলল, আপনি কি বিয়ে কবুল করেছেন? তারার গলা কাঁপছিল। শেষবার তুর্যের দিকে তাকালো সে। তার চোখের জল টলমল করছে। অবশেষে কাপা কণ্ঠে বলল, কবুল। এরপর আরও 2বার বলা হলো, কবুল কবুল। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা আনন্দে উল্লাস করলো, হাততালি দিল। কাজী মোনাজাতের জন্য হাত তুলল। সবাই তার সঙ্গে হাত তুলল। তারা তখনও বোবা হয়ে বসে আছে। তুর্য কোনো শব্দ করল না, শুধু গভীর চোখে তারার দিকে তাকিয়ে রইল। বিয়ে হয়ে গেল অপ্রত্যাশিতভাবে, অযাচিতভাবে। এখন থেকে সে তুর্যের স্ত্রী। তারা অবাক চোখে একবার তুর্যের দিকে তাকালো, একবার নিজের দিকে। এটাই কি তার ভবিষ্যৎ? অন্ধকার নাকি নতুন আলো? সে কিছুই বুঝতে পারল না। এই বিয়েটা কেবলই একটা বাধ্যবাধকতা, নাকি এর পেছনে আরও কিছু আছে? তারা জানে না। তুর্য জানে সে কেন এটা করেছে, কিন্তু সে জানাতে চায় না। তারা জানে না এই সম্পর্কে কেমন হতে চলেছে। এই বিয়ে কি একটা নতুন যাত্রা শুরু, নাকি এক অনিশ্চিত ভবিষ্যতের দোরগোড়া? তুর্য কি সত্যি তারাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে? তারা কি এই সম্পর্কের বোঝা বইতে পারবে, নাকি এটা এক অদ্ভুত যুদ্ধ, যেখানে দুজন একসঙ্গে থেকেও একে অপরের কাছে সবচেয়ে দূরের মানুষ হয়ে থাকবে? এটাই কি তার ভবিষ্যৎ? বিয়ে শেষ হতেই গ্রামবাসীরা আনন্দে ফেটে পড়লো। তাদের কেউ কেউ হাততালি দিল, কেউ হাসি মুখে আশীর্বাদ করলো, কেউ আবার রসিকতা করল। গ্রামবাসীরা তাদের জন্য একটা ছোট্ট কাঠের ঘর ঠিক করে দিল। ভেতরে একটা খাট পাতা, একপাশে কাঠের জানালা, কোনায় একটা পুরোনো আলনা। তারা চুপচাপ ভেতরে ঢুকলো। একা একা খাটের কিনারে বসে রইল। মাথার ঘোমটাটা আলগা হয়ে কাঁধের উপর নেমে এলো। তার সামনে এক পেয়ালায় দুধ, কয়েকটা মিষ্টি রেখে গেছে গ্রামের বৌঝিরা। তারার মুখে হাসির চিহ্ন মাত্র নেই। এই বিয়ে, এই আয়োজন, এই নতুন পরিচয়, সবকিছু একটা ঘূর্ণির মতো তার মাথার ভিতর চক্কর খাচ্ছে। সে কি আসলেই বিবাহিত এখন? একটা রাতের ব্যবধানে সে কারো স্ত্রী হয়ে গেল? শুধু কয়েকটা কথার কারণে তার পরিচয় বদলে গেল? তারা ফাঁকা দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। তুর্যের প্রবেশ। তারা এতটাই গভীর চিন্তায় ডুবেছিল যে কখন দরজাটা খুললো সেটা টেরই পেল না। তুর্য ধীর পায়ে ঘরে ঢুকলো। সে দরজাটা ভেতর থেকে আটকে দিল। তারার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। তারা উঠে দাঁড়াতে গিয়েও থমকে গেল। তুর্য একদম নীরব, ঠান্ডা দৃষ্টিতে তারার দিকে তাকিয়ে আছে। একটু আগেও এই মানুষটা তাকে বিয়ের আসরে বসিয়ে 3 শব্দের একটি বাক্যে তাকে বিয়ে করলো। তার হয়ে সিদ্ধান্ত নিল। এখন যেন সব স্বাভাবিক। তারা ধীরে ধীরে বলল, আপনি এটা কেন করলেন? তুর্য কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃদুস্বরে বলল, কারণ এর থেকে ভালো কোনো উপায় ছিল না। আমার কাছে তোর সম্মান সবার আগে, তাই এমন সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। এছাড়া আর কিছুই করার ছিল না আমার। তুর্যের কথায় তারা স্পষ্টই বুঝে যায় এই বিয়ে শুধুই তার সম্মান বাঁচানোর জন্য, এর বাইরে আর কিছুই নয়। এই সম্পর্কের কোনো ভিত্তি নেই, নেই কোনো ভবিষ্যৎ, নেই কোনো অনুভূতির বিনিময়। শুধু কাগজে লেখা কিছু শর্ত, সমাজের চোখে বৈধ একটা সম্পর্ক, কিন্তু হৃদয়ের কাছে নিছক এক নিষ্প্রাণ বন্ধন, যেখানে না আছে অধিকার, না আছে কোনো দাবি, না কোনো স্বপ্ন বোনার সুযোগ। এমন নাম সমস্ত সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার অর্থই বাকি, যেখানে স্বামী স্ত্রী শব্দগুলো কেবলই ঠুনকো এক পরিচয়। সেখানে এই সম্পর্কে থেকে লাভ কি? তারা সিদ্ধান্ত নিয়ে নেয়। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে তুর্যের মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে, আমি ডিভোর্স চাই। তারার কথা শেষ হতে তুর্য বজ্রহাতের মতো তাকিয়ে থাকে তার দিকে, যেন সে ভুল শুনেছে, যেন এই শব্দগুলো তারার মুখ থেকে আসতে পারে না। চোখে মুখে বিস্ময় খেলে যায়। তারপর সেই বিস্ময় মুহূর্তের মধ্যেই রূপ নেয় ক্ষিপ্ত দৃষ্টিতে। মানে? তুর্যের কণ্ঠ যেন গভীর খাদে ডুবে গিয়ে উঠে আসে। তারা এবার এক ধাপ সামনে এগিয়ে এসে বলে,
মানে হলো আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই। আমার সম্মান বাঁচানোর নাটক তো শেষ হয়ে গেছে। তাহলে এই বিয়ে নামক শব্দে আটকে থাকার কোনো মানেই হয় না। আপনি নিজেও তো এই সম্পর্ক মানেন না, আমিও মানি না। যেই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেটা টেনে নিয়ে যাওয়ার মানে কি? তার চেয়ে ভালো আপনি নিজেই আমাকে তারা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এর আগেই বজ্রপাতের মতো এক সজোরে চড় এসে পড়ে তার গালে। শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে সজোরে থাপ্পড় মারে তুর্য। চড়ের তীব্রতায় ছিটকে গিয়ে বিছানায় পড়ে তারা। চারপাশটা যেন কেঁপে ওঠে, ঘরের বাতাস ভারী হয়ে যায়, তারার কান ঝাঁঝা করতে থাকে। মাথার ভিতর বাজতে থাকে এক অদৃশ্য বজ্রপাতের শব্দ। গালের বাম পাশটা লাল হয়ে উঠছে, তীব্র ব্যথা ছড়িয়ে পড়ছে পুরো মুখে, কিন্তু সেই ব্যথার চেয়েও বেশি পোড়াচ্ছে অপমান। চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে, তবু সে শব্দ করে কাঁদে না। তুর্য এক হিংস্র বাঘের মতো তারার দিকে তাকিয়ে আছে, চোখ দুটো রক্তিম, রাগে ফেটে পড়ছে তার বুক। তোকে কে অধিকার দিল এই কথা বলার? তোর সাহস কী করে হলো ডিভোর্স নামের এই কালো অধ্যায়টা তোলার? তোকে আমি একবারও বলছি যে আমি এই বিয়ে মানি না? বল, তোকে বলেছি আমি? তুর্যের কণ্ঠস্বর যেন শীতল বরফের মতো ধারালো, কিন্তু আগুনের মতো দহনময়। তুর্য আগে নেই হুঙ্কার দিয়ে বলে ওঠে, তুই যদি এই সম্পর্ককে মেনে না নিস, তবুও তোর কোনো অধিকার নেই এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার। তুই শুধু আমার স্ত্রী নোস, তুই আমার সম্পত্তি। এই মেহেরাজ খান তুর্যের স্ত্রী তুই, বুঝেছিস? আমি যা বলবো তাই হবে। তোর ভবিষ্যৎ আমি লিখবো, তুই না। তোকে আমার সাথে থাকতে হবে, তুই চাস বা না চাস। তোকে আমি সময় দিলাম এই সম্পর্কটাকে মেনে নেওয়ার জন্য। যত সময় লাগে তুই নে, আমি তোকে দিলাম সেই সময়। তুই না চাইলে আমি এখন পরিবারের কাউকে বলবো না আমাদের বিয়ের কথা। যত সময় লাগে তোর, তুই নে। তবে ভবিষ্যতে যদি আবার কখনো ডিভোর্সের কথা তোর মুখ দিয়ে বের হয়, তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মাথায় রাখিস, এই মেহেরাজ খান তুর্যের বউ যখন একবার হয়েছিস, মৃত্যুর আগ অবধি তার খাঁচা থেকে বের হওয়ার সুযোগ তুই পাবি না। তোর খাঁচার দরজা চিরতরে আজ এই মুহূর্তে আমি মেহেরাজ খান তুর্য, তোর স্বামী, বন্ধ করে দিলাম। তার প্রতিটা কথায় বাক্য ছিল হিংস্রতা, তুর্যের চোখে আগুন, কণ্ঠে তীব্র হুঙ্কার। বলে সে আর এক মুহূর্তও দাঁড়ায় না, ঘর থেকে বেরিয়ে যায় প্রচণ্ড ক্ষোভে। দরজা এমনভাবে ধাক্কা দিয়ে বন্ধ করে যে পুরো ঘর কেঁপে ওঠে। ঘর জুড়ে নেমে আসে নীরবতা। বিছানায় পড়ে থাকে নিথর হয়ে, মুখে হাত রাখতে অনুভব করে তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। গালটা অসহ্যভাবে জ্বলছে, কিন্তু সে ব্যথা এখন গলার নিচে নেমে এসেছে বুকের গভীরে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে থাকে। সে ভেবে পায় না এই সম্পর্কে এত অধিকার এলো কোথা থেকে। যে সম্পর্কে না আছে ভালোবাসা, না আছে কোনো অনুভূতির জায়গা, সেখানে এত দম্ভ, এত জোর, এত শাসনের অধিকারী বা আসে কোথা থেকে? এটা কি সম্পর্ক নাকি বন্দিত্ব? একটা দম বন্ধ করা কান্না তারার কণ্ঠে আটকে থাকে, কিন্তু সে কাঁদে না। বুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা নিয়ে সে দেওয়ালে মাথা ঠেকিয়ে চুপচাপ বসে থাকে। তার চোখের পানি ফুরিয়ে আসে, নিথর হয়ে বসে আছে সে। কি থেকে কি হয়ে গেল তার জীবনে।